এবং এত বড় একটা বিপ্লবের পরেও ধপাস করে কেন চালের দাম কমলো না, এটার জবাব কে দিবে? এই সরকারকে দিতেই হবে। কেন এখন পর্যন্ত 70 টাকায় আলু কিনতে হচ্ছে মানুষকে? কেন এখনো 170 টাকায় তেল কিনতে হচ্ছে মানুষকে? এটার জবাব কে দিবে? অন্তর্বর্তীকালীন সরকার মানে এই কথাটা ইটসেলফ মানুষের মধ্যে খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি, এটা বলতেই হবে। মানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে মানুষ যেটা বুঝে যে এরা কিছুদিনের জন্য আসছে, এরকম। এমন একটা বিপ্লবের পরে, এমন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে পর্বত প্রমাণ এবং বিরাট আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল, সেটার মধ্যে এক ধরনের ভাটা পড়ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে 1 মাস তো হয়ে গেল, মানুষ কিছু কিছু মূল্যায়ন করা শুরু করেছে বলে মনে হচ্ছে। মানুষ কিভাবে মূল্যায়ন করে আপনাকে বুঝতে হবে। আপনার এরকম একটা বিপ্লবের পরে মানুষ যা চাইছিল, মানুষ বলতে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে একদম সাধারণ মানুষ, যারা রাজনীতি বুঝে না, যারা সংস্কারও বুঝে না, পার্লামেন্টের সিস্টেম বুঝে না বা বুঝতে চায়ও না, যারা জুডিশিয়ারির অনেক জটিল কঠিন বিষয়গুলো বুঝতে চায় না, তারা বুঝতে একটাই চায় যে গত 18 বছর যাবৎ যে সরকারটা ছিল সেই সরকার শোষণ করছে, নির্যাতন করেছে এবং মানুষকে কষ্ট দিছে, সাধারণ মানুষকেও কষ্ট দিছে। সেটা কিভাবে সাধারণ মানুষকে কষ্ট দিছে? এইভাবে আমি যদি একটা উদাহরণ দেই, গত 14 বছরে বা 15 বছরে 1.5 যুগ যাবৎ সাধারণ মানুষ আপনার তার দৈনন্দিন জীবনে স্বস্তি পায় নাই, দৈনন্দিন জীবনে শান্তি পায় নাই। আমি সাধারণ বলতে একদম সাধারণ বুঝাচ্ছি। এখানে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠী, সমাজের হোয়াইট কলার শ্রেণী, সমাজের উচ্চ স্তরের শ্রেণী বা এমনকি মধ্যবিত্ত শ্রেণীও আমি বুঝাই নাই। নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ, যারা সমাজে প্রায় 70% লোক রিপ্রেজেন্ট করে সমাজের যে শ্রেণীটা, আমি এই শ্রেণীর কথা বলছি। এই শ্রেণীর মধ্যে এক ধরনের আশা ছিল যে এই সরকার আসার পরে তাদের দিকে অন্তত তাকাবে, তারা কিছু ইমিডিয়েট ফল চাইছিল। মানে 5 তারিখের সরকারের পতন পরে এই মানুষগুলো, সমাজের এই 70% মানুষগুলো, তারা যেই দলেই করুক না কেন, তারা চাইছিল যে তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে, প্রশান্তি ফিরে আসবে, স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, কিন্তু সেটা হয়নি। এখন এই 1 মাস হয়ে গেছে, এই 1 মাসও আমরা লক্ষণীয় কোনো উল্লেখযোগ্য তো দূরের কথা, আমরা অনুধাবন করার মতো এমন কোনো পরিবর্তন মানুষের জীবনে লক্ষ্য করছি না। যেমন আপনি যদি দ্রব্যমূল্য ধরেন, দ্রব্যমূল্য গত 1.5 যুগ যাবৎ মানুষের নাগালের বাইরে ছিল, ঠিক তেমনি সেটাই এখনও বিরাজ করছে। আপনি দেখেন, এখনও 80 টাকার নিচে কোনো চাউলের কেজি নেই, এখনও 160 টাকার নিচে কোনো ডাল নাই। এত বড় একটা বিপ্লবের পরেও এখনও মানুষ 60 থেকে 70 টাকা কেজিতে আলু কিনে, এখনও মানুষ 170 টাকা কেজিতে তেল কিনে। যেটা পূর্ববর্তী সরকারের সময় শুরু হয়েছে, সেটা অব্যাহত গতিতে চলছে। কোনো কমাকমির কোনো লক্ষণ মানুষ দেখছে না, বরং বাড়ার লক্ষণটাই দেখছে। এখনও মানুষ এই যে দৈনন্দিন জীবনে মানুষের সবজি লাগে, এখনও 70 টাকার নিচে কোনো সবজি নাই বাজারে। আপনি মানুষ একটা করলার কেজি 80 টাকা, আপনি সিমের কেজি 120 টাকা, লম্বা সিম, এগুলো প্রতিদিন মানুষের কম বেশ লাগে। আলু মানুষের লাগে প্রতিদিন। বলা হয় আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, চালে আমরা স্বয়ংসম্পূর্ণ বলা হয় না। আমরা পৃথিবীর কততম যেন মানে চালের দিক থেকে, চাল উৎপাদনের দিক থেকে আমরা খুবই ভালো অবস্থানে আছি। আমরা চাল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। কেন চালের দাম বেশি হবে? মানুষ যখন এগুলো হিসাব করে যে একটা পরিবর্তন যখন সূচিত হয়েছে, একটা পরিবর্তন যখন আসছে, মানুষ ভাবছে অন্তত তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে। তাদের বেতন তো চট করে মানে বেড়ে যায় নাই, বেতন তো বাড়ে নাই। আজকে যে ভাবতাম যে এই সরকার আসার সাথে সাথে এই 70% লোক যারা আছে নিম্ন মধ্যবিত্ত বা একদম, তাদের আয় রুজি, তাদের ইনকাম বেড়ে গেছে, তাহলে একটা মানে বুঝতাম যে ঠিক আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো অসুবিধা নেই। এখন ব্যাপারটা কি জানেন, আপনি যেটা বললেন যে 1 মাস হয়ে গেছে, মানুষ যদি মূল্যায়ন করে এই সরকারের পারফরমেন্স, এই সরকার এই 1 মাসে কি করছে, আমরা দেখি কি এই সরকার অনেক সংস্কারে হাত দেওয়ার জন্য পত্র পত্রিকা টকশো মানে হুলস্থুল কাণ্ড, পার্লামেন্টে সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে,
তারপরে রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে, মানে সংস্কার 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 ছড়াছড়ি। মানুষ এই মানুষের জিজ্ঞাসাটা কিরকম জানেন? মানুষের জিজ্ঞাসাটা হচ্ছে এই সংস্কার করে কবে আমার লাভ আসবে, আমি ইমিডিয়েট লাভ চাই। মানুষ তড়িৎ বা ইমিডিয়েট তার লাভালাভ খুঁজছে। এটা যদি একটা সাধারণ পরিবর্তন হইতো, এটা যদি একটা সরকারের সাধারণ স্বাভাবিক পরিবর্তন হইতো, মানুষের এই আশা আকাঙ্ক্ষা এত উচ্চে থাকতো না। যেহেতু এটা একটা স্বৈরাচারী সরকারের উৎখাতের ফলে এই সরকার আসছে, যে স্বৈরাচারী সরকারকে আমরা জানতাম, মানুষের কথা, সমাজের এই 70% মানুষ মনে করে যে ওই স্বৈরাচারী সরকার শুধু নিজে ভোগ করছে, নিজের দলের পেট পুরাইছে, নিজের দলকে সমৃদ্ধ করছে, তারপরে নিজের দলের ব্যবসায়ীদেরকে সুবিধা দিছে, নিজের দলের নেতাকর্মীদেরকে সুবিধা দিছে, ব্যবসা দিছে, বাণিজ্য দিছে, লুটপাটের সুযোগ দিছে, যার জন্য সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। সাধারণ মানুষ তারা আয় রুজি থেকে বঞ্চিত হয়েছে, তারা জিনিসপত্রের বেশি দামে জিনিসপত্র কিনতে হয়েছে। এখন তো সেটা নাই। এখন এই সরকার এটার জবাব কী দিবে? কেন ইমিডিয়েট এই বিপ্লবের ইমিডিয়েট ফল এই সাধারণ মানুষগুলো ভোগ করতে পারছে না, তাদের নাগালের বাইরে কেন? এই জবাব এই সরকারকে যদি দিতে হয়, তাহলে জবাব কিন্তু এই সরকারের নাই। আমি এই প্রসঙ্গে বলি একটা কথা, আমি যদিও তখন খুব ভালো মনে নাই, তবু কিছু কিছু বুঝতাম। ৭৫-এর পট পরিবর্তনের পরে মোশতাকের সরকার যখন এসছিল, আমার একটু একটু মনে আছে, এবং আমার বাপ চাচাদের কাছ থেকে শুনেছি যে বঙ্গবন্ধু সরকারের পতনের পরে যখন মোশতাক ক্ষমতা আসলো, তাকে নিয়ে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু দ্রব্যমূল্য অর্ধেকে নেমে গেছে। চালের কেজি তখন যদি 10 টাকা থাকতো, সেটাতে 5 টাকা নেমে আসছে। এটা হলো পরিবর্তনের একটা ইমিডিয়েট ফল। আমরা এত বড় একটা পরিবর্তন, এটা ৭৫-এর পরিবর্তনের চাইতে এই পরিবর্তনকে আরও বেশি সর্বব্যাপী ধরা হয় এবং বিরাট ধরা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে। সোজা কথা, আমরা একটা দ্বিতীয় বিপ্লব সাধন করছি, দ্বিতীয় বিপ্লব না, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি। সেই স্বাধীনতার কি ফল আমরা পাইলাম? এক মাসে যদি আমরা মূল্যায়ন করি, আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে রয়েছি। আমরা বলতে আমি সাধারণ মানুষ যদি জিজ্ঞাসা করে যে কেন আমি এখনও 80 টাকা দরে চালের কেজি আমাকে মোটা চাল কিনতে হচ্ছে, এটার জবাব এই সরকার দিতে পারবে না। কেন? এটার মূল কারণ, এটার কারণ অন্যগুলো আছে, আমি সংক্ষেপে আর কিছু কথা বলি। এটার মূল কারণ হচ্ছে সরকারে যারা আছে এরা এসির রুমে বসে জনগণের জন্য কাঁদে, ঠিক আছে? এরা এসি রুমে বসে জনগণের জন্য মায়া কান্না করে। এরা মাঠে যায় না, এরা ময়দানে ঘুরে না, এরা মানুষের কাছে যায় না। শুধু কয়েকজন আপনার এই ছাত্র নেতা বা সমন্বয়ক, তারা দেখছি দৌড়ঝাঁপ দিচ্ছে, যাচ্ছে এদিক সেদিক, মানে মানুষের খোঁজখবর নিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু অধিকাংশ উপদেষ্টা এসি রুমে বসে আছে এবং আগের মতোই, আগে মন্ত্রী মিনিস্টাররা যেভাবে চলাফেরা উঠা বসা করতো, দামি দামি গাড়িতে চলতো, আগে পিছে আপনার মানে নিরাপত্তা রক্ষীদের নিয়ে চলাফেরা করতো, কেন আমি জানি না আপনারা দেখছেন কিনা, একই অবস্থায় বিরাজ করছে এখনও। কেন? এই উপদেষ্টাদের এত নিরাপত্তার তো কোনো সমস্যা নাই। এই উপদেষ্টারা তো জনগণের উপদেষ্টা, ওনারা থাকবেন মাঠে এবং ময়দানে, ওনারা থাকবেন মানুষের কাছে। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, বাণিজ্য মন্ত্রণালয় খুব ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুব ইম্পর্টেন্ট মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি? আগে সরকারের সময় আমরা দেখতাম বাণিজ্য মন্ত্রণালয়কে ওনারা
ঘরে বসে, অফিসে বসে, এসি রুমে বসে ওনারা তদারকি করতেন। ঠিক একই অবস্থা এখন সেই বিরাজ করছে। কেন? বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে সমস্ত কর্মচারী এখন অফিস করবে মাঠে, এখন অফিস করবে বাজারে, এখন অফিস করবে আপনার এই যে আড়তে। তাদের অফিস করা উচিত এখন আড়তে, তাদের অফিস করা সদরঘাটে, সোয়ারিঘাটে, তাদের অফিস করা উচিত বিভিন্ন আপনার মোকামে। তারা অফিস করছে কোথায়? সচিবালয়। এবং আসতে যাইতে আগের মন্ত্রী মিনিস্টারদের মতোই তারা দামি দামি গাড়ি হাঁকিয়ে চলছে। এটা হলে জনগণ যে অবস্থায় আছে সেই অবস্থার মধ্যেই থেকে যাবে। মানুষের মধ্যে কোনো পরিবর্তন হবে বলে মানে মানুষের যে ভাগ্যের যে একটা পরিবর্তনের একটা সূচনা হয়েছিল বা আশা করছিল, সেটা অধরায় থেকে যাবে এবং সেটা হবে না, পরিষ্কার। আপনি কি মনে করেন যে স্বৈরাচার হাসিনা সরকারে ভালো ছিল? না, এটার অর্থ এই নয় স্বৈরাচার হাসিনা সরকার ভালো ছিল, এটা কথা কিন্তু এই নয়। ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করলাম, একটা তো কারণে উৎখাত করলাম। সে আমাদেরকে স্বস্তি দিতে পারে নাই, সে আমাদেরকে প্রশান্তি দিতে পারে নাই, সে আমাদেরকে সুশাসন দিতে পারে নাই, এই জন্যই তো উৎখাত করলাম। তো এই সরকার সেই একই আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং তারা যে আরও ভালো তারা হয়তো ভালো কিছু করতে চেষ্টা করতেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের অনেক অক্ষমতা আছে, তাদের অনেক অযোগ্যতা আছে এবং তাদের অনেক আপনার গণমুখী চিন্তা চেতনার অভাব আছে। কারণ এরা সবাই এই আপনার যারা উপদেষ্টারা আছেন, উপদেষ্টারা নিঃসন্দেহে ভালো মানুষ, নিঃসন্দেহে এনারা অনেকে আল্লাহর ওলির সমান হইতে পারে, আল্লাহর ওলির মতো ওনাদের ইমান আকিদা, কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রেই মসজিদের ইমামের চাইতেও ওনাদের ইমানের জোর এত বেশি। কিন্তু অনেক সময় খতিব এবং ইমাম এবং আল্লাহর ওলি দিয়া মানুষের এই দৈনন্দিন জীবনের যে জটিল কঠিন সমস্যা এবং মানুষের জীবনে স্বস্তি আনয়ন করা, এটা অনেক ক্ষেত্রে আমরা আবার প্রমাণিত হলো যে সেটা সফল হয় না এবং সেটা পারে না, সেটা আবার প্রমাণ হইল। আপনি কেন কথাটা বললাম, এইটার কথাটা আমার এই বলার অর্থ কেউ অপব্যাখ্যা দিলে চলবে না যে আগের সরকার ভালো ছিল। আগের সরকার তো ভালো ছিলই না, ছিল না শুধু আগের সরকার ছিল স্বৈরাচারী নয়, শুধু অত্যাচারী নয়, শুধু ওরা হলো শোষক, ওরা শুধু মুষ্টিময় লোকের সুখ শান্তি চিন্তা করত। কিন্তু আমরা এই সরকারকে বসাইছি, এই সরকার তো আমার সরকার, দরকার হইলে ভর্তুকি দিয়া, দরকার হইলে আরও বেশি সরকারের একচেকার খালি করে হইলেও জনস্বার্থ দেখা উচিত সবার আগে। মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, মানুষ যাতে চিকিৎসায় কষ্ট না পায়, মানুষ যাতে সরকারি সার্ভিস পাইতে, পরিষেবা পাইতে কষ্ট না পায়, দুর্ভোগে না পড়ে, দরকার হইলে সরকার তার এক্সচেকার খালি করে হলেও সাধারণ মানুষের জন্য এটা করা উচিত। কারণ লুটপাট আগের সরকারের আমলে কিছু সংখ্যক মানুষ লুটপাট করছে। এখন আপনি যদি বলেন যে আপনার সরকারের এক্সচেকার খালি বা সরকারের যে খাজানা খালি, মানে সরকারের তহবিলের টাকা নাই, এটা তো মানবে না মানুষ। এখন দরকার হলে সাধারণ মানুষের জন্য যা আছে সেটাও ব্যয় করতে হবে। কারণ লুটপাট তো আগের সরকার করছে, এখন আপনি এদেরকে কেন আপনি বঞ্চিত করবেন? এটা মানুষ মানতে রাজি না। মানুষ একটা কথাই শুধু এখন বলবে যে তারা যদি এই সুশাসন থেকে এবং তাদের প্রতি যদি নজর দেওয়া না হয়, এই যে শতকরা 70% লোক যারা সীমিত আয়ের লোক, যারা দিন আনি দিন খায়, সীমিত আয়ের লোক দিন আনি দিন খায়, এবং যারা মানে স্বল্প ছোট চাকরিজীবী, তারপরে ছোট ব্যবসায়ী, তারপর নিম্ন আয়ের লোক, এদের প্রতি যদি সরকার সর্বোচ্চ নজর না দেয়, শুধু যদি সংস্কার, তারপরে শুধু যদি এরকম নির্বাচন ব্যবস্থা সংস্কার, তারপরে পার্লামেন্টের সংস্কার, তারপরে জাতীয় ন্যাশনাল অ্যান্থম কি বলে, জাতীয় সঙ্গীত সংশোধন,
তারপরে সংবিধান পুনর্লেখন, তারপরে এই জাতীয় সংস্কার নিয়ে যদি ব্যস্ত থাকে, এগুলো দরকার আছে, কোনো অসুবিধা নেই, অবশ্যই এগুলো দরকার আছে। কিন্তু পাশাপাশি মানুষ তো এটা ভাববে যে এসব সংস্কার দিয়ে তো আমার পেট ভরবে না। কবে সংস্কার করবেন, কবে এই সংস্কারের ফল আমি পাবো, আমি চাই ইমিডিয়েট আমার লাভ কি হয়েছে, আমার পেটে ভাত জুটছে কিনা, আমার ছেলে মেয়ে আমার সন্তানটা ঠিক মতো লেখাপড়া করতে পারতেছে কিনা, আমার আয় রুজি বাড়তেছে কিনা, বা আয় রুজি অনুযায়ী আমার জিনিসপত্রের দাম আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, আমার চিকিৎসা ব্যয় আমি করতে পারতেছি কিনা, নাকি আগের মতোই সেই মানে রাত দিন 24 ঘন্টা আমাকে চিন্তার মধ্যে ডুবে থাকতে হচ্ছে। তাহলে এই পরিবর্তন ঘটায়া আমার কি লাভ হয়েছে? কিছু সংখ্যক লোকের হয়তো লাভ হবে, আপনার কিছু সংখ্যক বুদ্ধিজীবীর লাভ হইতে পারে, তারা বিভিন্ন পদ পদবি পাবে। কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক প্রথম সারির কর্মকর্তার লাভ হইতে পারে, তারা বঞ্চিত ছিল এতদিন, এখন তারা পুনর্বাসিত হয়েছে, পদ পদবি পাইছে, ভিসি হয়েছে, ডিন হয়েছে, হবে, তাদের লাভ হইতে পারে। তারপরে কিছু লোকদের সরকারি চাকরি, সরকারির যে এখন নিয়োগ হচ্ছে, বিশেষ করে উপদেষ্টা পরিষদে, আরও দরকার হলে আরও কিছু উপদেষ্টা পরিষদে লোকজন নিয়োগ পাবে। তারপর ব্যুরোক্রেসিতে যারা গত 2-3 সেশনে যারা বঞ্চিত হয়েছে তারা হয়তো আবার মানে পুনর্বাসিত হবে, তাদের পদ ফিরে পাবে। তারপরে রাজনৈতিক নেতারা ভাবতেছে তারা কদিন পরে নির্বাচন হবে, মন্ত্রী হবে, এমপি হবে, কিন্তু এই 70% নিরীহ মানুষের কি গতি হবে, তাদের কি হাসর হবে? তারা তো কিছু পাইল না, তারা এখনও পর্যন্ত কিছু পায় নাই, এবং সামনে পাওয়ার কোনো লক্ষণও দেখছি না। আপনি সংস্কার হওয়ার ফলে পরে এই সংস্কারের ফলে আপনি স্বপ্ন দেখাচ্ছেন যে এটার সুফল জনগণ পাইবে ধীরে ধীরে, সেটা তো মানলাম সেটা পাবে জনগণ, কিন্তু ইমিডিয়েট তো তারা কিছু চাইতে পারে যে এই বিপ্লবের পরে আমি তড়িৎ কি পাইলাম, চটজলদি আমি কি লাভবান। তারা যদি দেখে যে আগের মতোই আমার সব কিছু আগের মতোই চলছে, আগের মতো আমার চিন্তার ভাঁজ, আগের মতো আমার কষ্ট, আগের মতো আমার মানে সব কিছুই ঠিকঠাক মতো চলছে না, ত্রাহি অবস্থা মানুষের, এবং নুন আনতে পান্তা ফুরাই অবস্থা, তারপরে অধিকাংশ মানুষ হ্যান্ড টু মাউথ অবস্থা, তাহলে এই পরিবর্তনের লাভটা কি? এই প্রশ্নটা চলে আসবে। আচ্ছা।